আজকে নেটওয়ার্কিংয়ের তৃতীয় দিন। দেখে নিই আজকে সিলেবাসের কোন পোর্শনটুকু আমরা কভার করার চেষ্টা করব। প্রথমেই পড়ব ল্যান প্রোটোকলস, তারপর সুইচিং টেকনিক্স, তারপরে মোডেমের ব্যবহার, আইপি অ্যাড্রেস, ডিএনএস, ইউআরএল আর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের গুরুত্ব। প্রথমে চলে আসি ল্যান প্রোটোকলে। নেটওয়ার্ক সিস্টেমে যে সমস্ত নিয়মকানুন অনুযায়ী সিস্টেমে যুক্ত কম্পিউটারগুলি নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং তথ্যের আদান প্রদান করে, সেই সমস্ত নিয়মকানুন বা রীতিনীতিকে প্রোটোকল বলে। এক কথায় প্রোটোকল বলতে পারি সেট অফ রুলস অর রেগুলেশনস, যেটা মেনটেন করে তথ্যের আদান প্রদানটা হয়। ল্যান সিস্টেমে তথ্য বা সিগন্যাল প্রেরণ বা গ্রহণের জন্য ডেটার পরিমাণ, ডেটার ধরন, ডেটার প্রেরণ বা গ্রহণের হার ইত্যাদির উপর নির্ভর করে যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে ল্যান প্রোটোকল বলে। সাধারণত 3 ধরনের ল্যান প্রোটোকল ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইথারনেট, আর একটা হচ্ছে টোকেন রিং, আর একটা হচ্ছে এফডিডিআই বা ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। তবে সিলেবাসে প্রথম দুটো ল্যান প্রোটোকল আছে, এফডিডিআইটা নেই, সুতরাং এফডিডিআইটা এখানে আর ডিসকাস করব না। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকল হলো ইথারনেট। ইথারনেটে সিএসএমএ-সিডি বা ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন পদ্ধতিতে ডেটার আদান প্রদান করা হয়। বর্তমানে এই প্রোটোকলটি IEEE 802 নামেও পরিচিত। ইথারনেট সিস্টেমে বাস টপোলজি ম্যাক্সিমাম ব্যবহৃত হয়। ইথারনেটে সিএসএমএ-সিডির মাধ্যমে ডেটা প্রেরণ করা হয়। সিএসএমএ-সিডির পূর্ণ নাম হলো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। নেটওয়ার্ক সিস্টেমে তথ্য আদান প্রদানের সময় কোনো প্রকার সংঘর্ষ এড়ানোর জন্য সিএসএমএ-সিডি প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে কোনো নির্দিষ্ট কম্পিউটার নেটওয়ার্কে বা বাসে তথ্য পাঠাতে ইচ্ছুক হলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড গ্রাহক কম্পিউটার সিস্টেমকে বাসকে চেক বা পরীক্ষা করে যে বাসের ডেটাগুলির মধ্যে কোনো সংঘর্ষ আছে কি না, বা ওই সময়ে বাসের মধ্যে অন্য কোনো প্রকার সিগন্যাল প্রেরিত হচ্ছে কি না। এটাকে ক্যারিয়ার সেন্স বলে। ইথারনেট প্রোটোকল ব্যবস্থায় একসঙ্গে একাধিক কম্পিউটার ক্যারিয়ার সেন্স করতে সক্ষম এবং সংঘর্ষ ছাড়াই কলিশন ডিটেকশনের মাধ্যমে ডেটা প্রেরিত হয় বলে ইথারনেটকে সিএসএমএ-সিডি বলা হয়। ইথারনেট দু প্রকারের হয়, একটা হচ্ছে বেস ব্যান্ড ইথারনেট আর একটা হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। এটিকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়, যথা 10/5, 10/2, 10/T, 100/T, 100/F। এক্ষেত্রে 10 বা 100 হলো ডেটা পরিবহনের হার, যথা 10 Mbps বা 100 Mbps। বেস কথাটি হলো বেস ব্যান্ড ট্রান্সমিশন। 5 বলতে বোঝায় 500 মিটার বা 200 মিটারের দূরত্ব। টি হলো টুইস্টেড পেয়ার কেবল এবং এফ হলো ফাইবার অপটিক কেবল। সিমিলারলি ব্রডব্যান্ড ইথারনেটের ক্ষেত্রে 10 ব্রডব্যান্ড 36 যদি বলা যায়, তাহলে 10 হলো ডেটা পরিবহনের রেট বা 10 Mbps। ব্রডব্যান্ড কথাটি হলো ব্রডব্যান্ড ট্রান্সমিশনের জন্য, 36 হলো কেবেলের দৈর্ঘ্য। ইথারনেটের সুবিধার মধ্যে বলতে গেলে প্রথমেই বলা যায় এর গঠন অত্যন্ত সরল, খুব সহজেই স্থাপন করা যায়, খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম, রক্ষণাবেক্ষণও সহজ, তড়িৎ চৌম্বকীয় প্রভাব থেকে মুক্ত থাকে যেহেতু কোঅ্যাক্সিয়াল কেবল ব্যবহার করা হয় এখানে। আর অসুবিধার মধ্যে বলতে গেলে কলিশন ডিটেকশন করতে গিয়ে অনেক সময় নোটগুলো নষ্ট হয়ে যেতে পারে। কলিশন ডিটেকশন করতে গিয়ে অনেক সময় ব্যান্ডউইথের অনেকটা অংশই অপচয় হয়ে যায়। ইথারনেটের
পুনঃস্থাপন করাটা কিছুটা সমস্যাজনক। ব্যাকবোন যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে এরর খুঁজে পাওয়াটাও বেশ জটিল হয়ে থাকে। এবার আসি টোকেন রিংয়ের ক্ষেত্রে। টোকেন রিং হলো এক প্রকার লজিক্যাল রিং নেটওয়ার্ক, যা আকৃতিগত দিক থেকে অনেকটা স্টার নেটওয়ার্কের মতো। টোকেন রিং আর্কিটেকচারে রিং টপোলজি ব্যবহৃত হয়। ডেটার সংঘর্ষ এড়ানোর জন্য একসঙ্গে কখনোই দুটো কম্পিউটার ডেটা পাঠায় না। এই পদ্ধতিতে ডেটা সর্বদা টোকেন আকারে প্রবেশ করাতে হয়। টোকেন রিংয়ে ডেটা আদান প্রদানের পদ্ধতিটা এরকম হয়। ধরে নেওয়া যাক আমার কাছে 5টা কম্পিউটার আছে। এবার 1 নাম্বার কম্পিউটার 5 নাম্বার কম্পিউটারে কোনো ডেটা পাঠাতে চাইছে। তো সেই ক্ষেত্রে ডেটা বা টোকেন যেটা থাকবে সেটা 1 নাম্বার কম্পিউটার থেকে সরাসরি কিন্তু 5 নাম্বারে আসতে পারবে না। প্রথমে টোকেনটা 1 থেকে 2 নাম্বারে যাবে, তারপর 2 থেকে 3, 3 থেকে 4, 4 হয়ে তারপর 5 নাম্বারে আসবে। এই ছবিটায় 4টে স্টেশন আছে। টোকেন যেটা সেটা 1 নাম্বার স্টেশন থেকে 2-এ, 2 থেকে 3, 3 থেকে 4, 4 হয়ে আবার 1-এ ফেরত আসছে। এখানে লাস্টের 4 নাম্বার থেকে 1 নাম্বার স্টেশনে যে টোকেনটা গেছে সেখানে দেখ লেখা আছে D1, D2, D3, D4। মানে টোকেনটা প্রথমে স্টেশন 1-এ গেছে, তারপর 2-তে, তারপর 3, তারপর 4, এইভাবে টোটালটাই ব্রডকাস্ট হয়েছে। এখানে তথ্য আদান প্রদানের হার অনেকটাই বেশি হয়, সাধারণত 4 Mbps থেকে 16 Mbps-এর মধ্যে হয়। এটা বেসিক্যালি একটা ব্রডকাস্ট নেটওয়ার্কিং বলা যেতে পারে। সুবিধার মধ্যেই প্রথমেই বলা যায় এতে সেরকমভাবে ডেটায় কোনো সংঘর্ষ হয় না। এটা পুরো ব্যান্ডউইথকে কাজে লাগাতে পারে। এখানে ডেটা সংঘর্ষ এড়ানো যায়। 2 স্টেট পেয়ার কেবল দিয়ে যুক্ত থাকে বলে কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে তার পরের নোডে টোকেনটা চলে যায়। যখন আবার সেই নোডটা ঠিক হয়ে যায় তখন পরে সেই টোকেনটি আবার অন্যদের থেকে সে নিয়ে নিতে পারে। অসুবিধার বলতে এখানে নেটওয়ার্কে যদি কোনো সমস্যা হয় সেটা চিহ্নিত করা অপেক্ষাকৃত অনেকটাই জটিল হয়ে পড়ে। এর সাহায্যে বৃহদাকার নেটওয়ার্ক তৈরি করা যায় না। একসঙ্গে দুটি কম্পিউটার ডেটা পাঠাতেও পারবে না। আর এটা ইথারনেটের তুলনায় অনেকটাই ব্যয়বহুল হয়। এবার আসি সুইচিং টেকনিকের ক্ষেত্রে। সুইচিং টেকনিক 3 রকমের হয়: সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং আর প্যাকেট সুইচিং। এই 3টের ক্ষেত্রেই আমরা বৈশিষ্ট্য, ডায়াগ্রাম, সুবিধা আর অসুবিধায় 4টি পয়েন্ট করে পড়ব। নেটওয়ার্ক সিস্টেমে একাধিক যন্ত্র বা যন্ত্রাংশ যুক্ত থাকে। যখন একাধিক যন্ত্র বা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত থাকে তখন সমস্যা দেখা দেয়। কিভাবে একটি যন্ত্র বা কম্পিউটার অন্য একটি যন্ত্রের বা কম্পিউটারের সঙ্গে 1-to-1 যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক ব্যবস্থা বাস্তব ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সিস্টেমে স্থাপন করা সম্ভব হয় না। এই সমস্যার সমাধান করা যায় সুইচিং পদ্ধতির মাধ্যমে। ওয়্যান সিস্টেমে তথ্য বা ডেটা পরিবহনের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো সার্কিট সুইচিং। সার্কিট সুইচিং পদ্ধতিতে সেন্ডার ও রিসিভার নিরবিচ্ছিন্নভাবে সরাসরি যুক্ত থাকে। টেলিফোন লাইনের ক্ষেত্রে এই ধরনের সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়। অডিও ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি খুবই আদর্শ। 3টি স্টেপে এই কানেকশন হয়ে থাকে। ফার্স্ট স্টেপ হচ্ছে কানেকশন এস্টাবলিশমেন্ট, তারপর হচ্ছে ডেটা ট্রান্সফার, তারপর হচ্ছে কানেকশন ডিসকানেকশন। এখানে ছবিতে দেখা যাচ্ছে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে অনেকগুলি পাথ আছে, কিন্তু যে কোনো একটা পার্টিকুলার পাথ প্রথমে এস্টাবলিশড হবে, মানে ওই পাথেই ডেটা আমার যাবে, এটা ধরে নেওয়া হবে। তারপরের ফেজে ডেটাটা ট্রান্সফার হবে, ওই পাথ দিয়েই ডেটাটা ট্রান্সফার হবে। এবং যখন ডেটাটা ওই রিসিভার পেয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে থার্ড স্টেজ, যেখানে যে কানেকশানটা প্রথমে এস্টাবলিশড হয়েছিল সেই কানেকশানটা ডিসকানেকশন হয়ে যাবে, মানে সেই এস্টাবলিশড হওয়া কানেকশানটা মুছে যাবে। এবার আসি সুবিধার ক্ষেত্রে। একবার যোগাযোগ মাধ্যম যদি প্রস্তুত হয়ে যায়
তাহলে সেটি শুধুমাত্র প্রেরক আর গ্রাহকের জন্যই নির্দিষ্ট হয়ে যায়। এখানে ছবিতে এইটাই ডেডিকেটেড কানেকশন বলে গ্রিন কালিতে দেখানো হয়েছে। এটা সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে সংযোগ সাধনের জন্য এখানে অপেক্ষা করতে হয় এবং সেই সময় কোনো তথ্য পরিবহন করা যায় না। মানে ধরে নেওয়া যাক আমরা ফোনে কথা বলছি, কিন্তু ফোনে কথা বলার সময় যদি আমরা 5 মিনিটের জন্য চুপ করেও যদি থাকি, তাহলে সেই কানেকশানটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেটা অব্যবহৃতই থাকবে। তাই বলা যেতেই পারে এর পরিবহন মাধ্যম অদক্ষভাবে ব্যবহৃত হয়। সার্কিট সুইচিংকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পেস ডিভিশন সুইচিং আর একটা হচ্ছে টাইম ডিভিশন সুইচিং। এই দুটো পার্টই আমাদের সিলেবাসের মধ্যে নেই, তাই আর বিস্তারিতভাবে পড়াচ্ছি না। এবার আসি মেসেজ সুইচিংয়ের ক্ষেত্রে। এখানে শুধুমাত্র গ্রাহক ও প্রেরক নোডের জন্য নির্দিষ্ট পথের প্রয়োজন হয় না। যখন প্রেরক নোড তথ্য বা মেসেজ প্রেরণ করে, মেসেজ বা তথ্যের সঙ্গে গ্রাহকদের অ্যাড্রেস যুক্ত করে দেয়। এরপর মেসেজ নেটওয়ার্কের বিভিন্ন নোডের মাধ্যমে পরিবাহিত হয়। নোটগুলি সম্পূর্ণ মেসেজ প্রাপ্ত হলে সেটিকে ডিস্কে জমা করে, তারপর সেটিকে পরবর্তী নোডে পরিবাহিত করে দেয়। অর্থাৎ এটা স্টোর ও ফরওয়ার্ডিং এই পদ্ধতিতে কাজ করে। এই ছবিটার ক্ষেত্রে দেখলে বোঝা যাবে M1 আর M2 দুটো মেসেজ যখনই একটা নোড থেকে আরেকটা নোডে ট্রান্সফার হচ্ছে, তখন পুরো মেসেজটাই সেই ইন্টারমিডিয়েট নোডে স্টোর হবে, তারপরে আবার সেটা ফরওয়ার্ড হবে পুরোটাই। যেহেতু মেসেজ পরিবহনকালে ক্ষণস্থায়ীভাবে সঞ্চিত থাকে, তাই ট্রাফিকের ভিড় কম হয়। স্টোর ফরওয়ার্ড পদ্ধতির জন্য মেসেজের অগ্রাধিকার বজায় থাকে। যেহেতু মেসেজের সঙ্গে ব্রডকাস্ট অ্যাড্রেস যুক্ত থাকে, তাই এই পদ্ধতিতে মেসেজ ব্রডকাস্টিং করা যায়। অসুবিধার ক্ষেত্রে প্রথমেই বলা যেতে পারে এটা ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত নয়। যেহেতু ফরওয়ার্ড পদ্ধতি ব্যবহার করা হয়, তাই নোটগুলিতে অধিক ধারণ ক্ষমতাযুক্ত সেকেন্ডারি মেমোরির প্রয়োজন হয়। সেক্ষেত্রে এটা কিছুটা হলেও ব্যয়বহুল হয়। এর পরেরটা হচ্ছে প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে মেসেজটি কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে রাখা হয়, এগুলোকে বলা হয় প্যাকেট। প্যাকেটগুলির মধ্যে উৎস আর গন্তব্যের অ্যাড্রেস যুক্ত করা থাকে। যেহেতু প্যাকেটের আয়তন খুব বেশি হয় না, তাই সেকেন্ডারি মেমোরির পরিবর্তে প্রাইমারি মেমোরিতেই সেগুলো জমা করা যায়। এর ফলে অধিক বিলম্ব হয় না এবং নোডের মধ্যে পরিবহনের গতিও বৃদ্ধি পায়। এখানে ছবিতে সেন্টার থেকে রিসিভারে যে ডেটাটা যাচ্ছে সেটা 3টে প্যাকেটে ভাগ করা হয়েছে। 3টে প্যাকেট যে কোনো পাথে যেতে পারে, যে পাথেই যাবে সেই পাথে প্রথমে স্টোর হবে, তারপর ফরওয়ার্ড হবে। যেহেতু প্যাকেটগুলোর সিকোয়েন্স নাম্বার দেওয়া থাকে, তাই যদি বিক্ষিপ্তভাবেও রিসিভারে গিয়ে প্যাকেটগুলো পৌঁছায়, তাও ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী সেগুলোকে শর্ট করলে অ্যাকচুয়াল যে মেসেজটা হয় সেটা রিসিভার রিট্রিভ করতে সক্ষম হয়। সুবিধার ক্ষেত্রে বলা যেতে পারে এর সেকেন্ডারি স্টোরেজের প্রয়োজন হয় না, প্রাইমারি মেমোরিতেই কাজ চলে যায়, তো সেই হিসাবে এটি কম ব্যয়বহুল। মেসেজগুলো দীর্ঘও হয় না, তাই বেশি টাইমও লাগে না। পরিবহনে কোনো সমস্যা হলে প্যাকেট অন্য পথেও প্রেরণ করা সম্ভব, মানে বিকল্প পথ বর্তমান। পরিবহন মাধ্যম দক্ষভাবেই ব্যবহৃত হয়। অসুবিধার মধ্যে যেটা সেটা হচ্ছে এটার গঠনটা কিছুটা হলেও জটিল, আর প্রাথমিক যে সেট আপটা দরকার হয় সেই ক্ষেত্রে কিছুটা এক্সপেন্সিভ হয়। প্যাকেট সুইচিংকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেটাগ্রাম প্যাকেট সুইচিং আর একটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিং। দুটোর মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে ডেটাগ্রামের ক্ষেত্রে ডেটাটা যে কোনো পথে যেতে পারে, কোনো স্পেসিফিক পথ থাকে না। কিন্তু ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে একটা ডেডিকেটেড পাথ আগে থেকে ডিসাইড করে রাখা হয়, যেখান দিয়েই একমাত্র ডেটাগুলো সেন্ড হবে। আর একটা যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে ডেটাগ্রামের ক্ষেত্রে প্যাকেট যেহেতু কোনো নির্দিষ্ট পাথ দিয়ে যায় না, তাই এর সিকোয়েন্স যেটা থাকে সেটা রিসিভারে গিয়ে শর্টিং করতে হয়, নাহলে বোঝা যায় না অ্যাকচুয়াল ডেটাটা কী। কিন্তু ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট পাথ দিয়ে যায়, তো সুতরাং
রিসিভারে গিয়ে সেটাকে শর্ট করার কোনো দরকার পড়ে না। ছবিটা একটা ডেটাগ্রাম প্যাকেট সুইচিংয়ের উদাহরণ। এখানে সেন্টার থেকে রিসিভারে যে ডেটাটা যাচ্ছে সেটা 4টি প্যাকেটে ভাগ করা হয়েছে এবং প্যাকেটগুলো যে কোনো পাথ দিয়ে যেতে পারে। যে কোনো পাথ দিয়ে যাওয়ার পর যখন সেটা রিসিভারে পৌঁছায়, রিসিভারে গিয়ে সেটাকে শর্টিং করা হয়, না হলে বোঝা যায় না অ্যাকচুয়াল মেসেজটা কী থাকে। কিন্তু এখানে ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে একটা ডেডিকেটেড পাথ থাকছে, যেখানে সিরিয়াল মেনটেন করেই প্যাকেটগুলো পরপর সেন্টার থেকে রিসিভারে যাচ্ছে, সুতরাং সেখানে শর্টিংয়ের কোনো দরকার পড়ছে না। এরপর আসছি মোডেমের ব্যবহারে। কম্পিউটার সিস্টেমে যে ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে কোনো ওয়ার্কস্টেশন বা কম্পিউটার টেলিফোনের কেবল বা তারের সাথে যুক্ত করে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় তাকে বলা হয় মোডেম। মোডেম শব্দটি মডুলেটর ও ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। মডুলেটর শব্দের MO এবং ডিমডুলেটর শব্দের DEN নিয়ে মোডেম শব্দটি গঠিত হয়েছে। মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা, আর ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা। উৎস কম্পিউটারের সাথে যুক্ত মোডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট ডেটা বা তথ্য প্রেরণ করে। এইভাবে টেলিফোন লাইনের উপযোগী করে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালের পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে। আর গন্তব্য কম্পিউটারের সঙ্গে যুক্ত মোডেম সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে তা কম্পিউটারের ব্যবহারোপযোগী করে তোলে। এইভাবে টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। দু ধরনের মোডেম হয়, একটা হচ্ছে ইন্টারনাল মোডেম আর একটা হচ্ছে এক্সটার্নাল মোডেম। ইন্টারনাল মোডেম সেটা PCI স্লটের সাথেই মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে, এর দামও কম হয়। কিন্তু সেখানে এক্সটার্নাল মোডেম সেটা তারের মাধ্যমে সিরিয়াল পোর্টে লাগানো হয়, আর এর দামটাও অনেকটাই বেশি হয়। এবার আসি আইপি অ্যাড্রেসে। আইপি কথাটির পুরো নাম হলো ইন্টারনেট প্রোটোকল। আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে কোনো কম্পিউটারকে বা ওয়ার্কস্টেশনকে একটি স্বতন্ত্র ঠিকানা বা অ্যাড্রেস প্রদান করা হয়, যার দ্বারা কম্পিউটারটি ইন্টারনেটে যুক্ত হলে তাকে এককভাবে চিহ্নিত করা যায়। তাই ইন্টারনেটে বা নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশনের আইপি অ্যাড্রেস কখনোই এক হতে পারে না। নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের দুটি অংশ থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস নির্দিষ্ট করে যে এই ঠিকানাটি কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, আর হোস্ট অ্যাড্রেসটি তার সঠিক অবস্থানকে নির্দেশ করে। একটি আইপি অ্যাড্রেস 32টি বিট নিয়ে তৈরি হয়, যাদের প্রতিটি 4 বিটের একটি অংশকে অক্টেট বলা হয়। অক্টেটগুলির মান 0 থেকে 255 পর্যন্ত হয় এবং অক্টেটগুলি ডেসিমাল পয়েন্ট দ্বারা আলাদা করা থাকে। নেটওয়ার্ক সিস্টেমের প্রথম আইপি অ্যাড্রেস হলো 0.0.0.0 আর শেষ আইপি অ্যাড্রেস হলো 255.255.255.255। আইপি অ্যাড্রেসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। আইপি অ্যাড্রেসগুলি দুটি ভিন্ন উপায়ে অ্যাসাইন করা যেতে পারে। এক হচ্ছে ডাইনামিকভাবে অ্যাসাইন করা যেতে পারে, আরেকটা হচ্ছে স্ট্যাটিকভাবে অ্যাসাইন করা যেতে পারে। স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটি কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ এটি একটি স্থায়ী ইন্টারনেট অ্যাড্রেস। সেক্ষেত্রে ডাইনামিক আইপি অ্যাড্রেস সেটা অস্থায়ী অ্যাড্রেস, যা প্রতিটি সময় কম্পিউটার বা ডিভাইস ইন্টারনেট অ্যাক্সেস করার সময় অ্যাসাইন করা হয়। আইপি অ্যাড্রেস ইন্টারনেটের মাধ্যমে যুক্ত কম্পিউটারকে একটি ইউনিক অ্যাড্রেস প্রদান করে। ইন্টারনেট ব্যবস্থার ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের ব্যবহার নিরাপত্তার ক্ষেত্রে খুবই উপযোগী ও কার্যকরী। অসুবিধার ক্ষেত্রে বলা যেতে পারে
আইপি অ্যাড্রেস রক্ষণাবেক্ষণের জন্য খরচ দরকার পড়ে, আর আইপি অ্যাড্রেস মনে রাখাটা একটু কষ্টকর। আইপি অ্যাড্রেসকে প্রধানত 5টি শ্রেণীতে ভাগ করা যায়: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি আর ক্লাস ই। সিলেবাসে আমাদের ক্লাস এ, বি আর সি আছে, ডি আর ইটা নেই। ক্লাস এ, বি আর সি এই তিনটেই ল্যান আর ওয়ানে ব্যবহৃত হয়, যেখানে ক্লাস ডিটা মাল্টিকাস্টিংয়ের জন্য রিজার্ভ করা থাকে, আর ক্লাস ইটা রিসার্চ আর ডেভেলপমেন্টের জন্য রিজার্ভ করা থাকে। ক্লাস এ আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে একটা অক্টেট নেটওয়ার্ক আইডির জন্য থাকে আর 3টে অক্টেট হোস্ট আইডির জন্য থাকে, যেখানে ক্লাস বির জন্য 2টো অক্টেট করে নেট আইডি আর হোস্ট আইডি থাকে। ক্লাস সি এর জন্য 3টে অক্টেট নেট আইডি থাকে আর একটা অক্টেট হোস্ট আইডি থাকে। ক্লাস এ আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রথম বিট, যেটাকে এমএসবি বলা হয়, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সেটিকে সর্বদা 0 ধরা হয় এবং বাকি 7টি বিটের মান 0 থেকে 1 যা খুশি হতে পারে, অর্থাৎ 2⁷ বা 128টি নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারে। তবে 2টি অ্যাড্রেস বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয়, সেই জন্য 126টিকে টোটাল ধরা হয়। আর হোস্ট আইডির ক্ষেত্রে 2⁻24টা 167777216টি হোস্ট আইডি জেনারেট করা পসিবল। এক্ষেত্রেও 2টো আইডি ব্যবহার করা যায় না, সেহেতু 1677214টি ম্যাক্সিমাম হোস্ট আইডি ক্রিয়েট করা পসিবল হয়। ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডির প্রথম 2টো বিট 10 হয়, যেখানে ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডির প্রথম 3টি বিট 110 হয়। অর্থাৎ ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডির 16টি বিটের মধ্যে 2টো বিট যেহেতু অকুপায়েড, তাই জন্য 2⁻14 অর্থাৎ 16384টি নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করা যায়। কিন্তু 2টো অ্যাড্রেস তো আমি ব্যবহার করতে পারি না, সেজন্য 2টো অ্যাড্রেস যদি বাদ দিই তাহলে পড়ে থাকে 16382টি নেটওয়ার্ক অ্যাড্রেস ম্যাক্সিমাম আমি তৈরি করতে পারি। আর হোস্ট আইডির ক্ষেত্রে 2⁻16 - 2 = 65534টি হোস্ট অ্যাড্রেস তৈরি করা সম্ভব। সেখানে ক্লাস সি এর ক্ষেত্রে যেহেতু নেটওয়ার্ক আইডির প্রথম 3টে বিট অকুপায়েড থাকে, সেহেতু ম্যাক্সিমাম 2⁻21টি নেটওয়ার্ক আইডি ক্রিয়েট করা পসিবল। আর হোস্ট আইডির ক্ষেত্রে 2⁸টি ম্যাক্সিমাম হোস্ট আইডি ক্রিয়েট করা পসিবল। নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি দুটোর ক্ষেত্রেই 2টি করে অ্যাড্রেস ইউজ করা যায় না, সুতরাং ওই 2টো অ্যাড্রেস বাদ দেওয়া থাকে। এরপরে আসি ডিএনএস বা ডোমেন নেম সিস্টেমে। ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস হলো ইন্টারনেটের একটি শক্তিশালী প্রযুক্তি যা ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করে। প্রকৃতপক্ষে এটি একটি ডেটাবেস সিস্টেম যেখানে ডোমেন নেম ও তার আইপি অ্যাড্রেসের সমস্ত তথ্যাবলী সংগৃহীত থাকে। এর প্রধান উদ্দেশ্য এটি আইপি অ্যাড্রেস এবং বিভিন্ন ওয়েবসাইটগুলির মধ্যে সংযোগকারী মাধ্যম হিসেবে কাজ করে। ডিএনএসের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এটি বিভিন্ন ইমেল মেসেজগুলির প্রেরণের কাজকে নিয়ন্ত্রণ করে। প্রতিদিন আমরা যখন কোনো ওয়েবসাইট খুলি তখন ডোমেন নেম সিস্টেমটি এই ওয়েবসাইটের পিছনে কাজ করে এবং আমাদের নিজেদের পছন্দ মতো ওয়েবসাইট দেখতে সাহায্য করে। প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি করে আইপি অ্যাড্রেস বরাদ্দ থাকে, কিন্তু আমরা যত সহজে একটা ওয়েবসাইটের নাম মনে রাখতে পারি তত সহজে একটি সঠিক আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না। উদাহরণস্বরূপ facebook.com-এর আইপি অ্যাড্রেস 69.63.176.13। সুতরাং এই আইপি অ্যাড্রেস মনে রাখার থেকে বেশি সহজ হয়
ওয়েবসাইটটার নামটা টোটাল মনে রাখা। ডিএনএস আর্কিটেকচার ডোমেইন নেম স্পেস আর নেম সার্ভার নিয়ে গঠিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন .com, .edu, .gov, .net, .org। যেমন .edu কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার হয়, .gov দেশের সরকারি সংস্থাকে চিহ্নিত করতে ব্যবহৃত হয়, .net কোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী সংস্থাকে চিহ্নিত করে। এই ধরনের দেশের জন্য কতগুলো ডোমেন নেম থাকে, যেরকম IN ব্যবহার করা হয় ভারতের জন্য, AU ব্যবহার করা হয় অস্ট্রেলিয়ার জন্য। এরপরে আসি ডিএনএস এর কাজ করার পদ্ধতিতে। প্রত্যেকবার যখনই আমরা কোনো একটি ব্রাউজারে ডোমেন নেমটি টাইপ করি, সেটি তখনই ডিএনএস সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। এই ডিএনএস সার্ভারটি ডোমেন নেমটিকে তার আইপি অ্যাড্রেসে পরিণত করে, কারণ এই আইপি অ্যাড্রেসের সাহায্যেই ইন্টারনেটে যুক্ত একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। ডিএনএস একটি ফোন বুকের মতোই কাজ করে। আমাদের কোনো ব্যক্তির নাম যদি জানার দরকার হয়, কিন্তু তার টেলিফোন নাম্বারটি যদি জানা না থাকে, সেক্ষেত্রে ফোন বুক থেকে খুব সহজেই ব্যক্তিটির নাম যেভাবে আমরা বার করতে পারি, ডিএনএসও ইন্টারনেটে একইভাবে কাজটি করে থাকে। সুবিধার ক্ষেত্রে বলা যেতে পারে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মুখস্থ করে রাখার ডিএনএসের ক্ষেত্রে প্রয়োজন হয় না। ডিএনএস প্রোটোকলের মাধ্যমে যে কোনো ডেটাবেস সার্ভিসের প্রযুক্তিগত কার্যাবলী ব্যবহারকারী উল্লেখ করতে পারে। এটি তুলনামূলকভাবে অনেকটাই নির্ভরযোগ্য হয়ে থাকে। আর অসুবিধা যদি বলতে হয়, তাহলে ডিএনএস ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সিস্টেমের কার্যকারিতা হ্রাস পাবে। নেক্সট টপিক হচ্ছে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটার। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, তাদেরকে ইউআরএল বলে। প্রতিটি ইউআরএল অক্ষর, সংখ্যা বা পাংচুয়েশন ব্যবহার করে লেখা হয়। একটি ইউআরএলের মোট 4টি অংশ থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, https www.facebook.com, এখানে https হলো প্রোটোকল, www হলো সার্ভার নেম, ফেসবুকটা হলো ডোমেন নেম, আর .com হলো টপ লেভেল ডোমেন নেম। ইউআরএল সাধারণত দু প্রকারের হয়, একটা অ্যাবসোলিউট ইউআরএল আর একটা রিলেটিভ ইউআরএল। অ্যাবসোলিউট ইউআরএলের ক্ষেত্রে সার্ভার নেম আর ফাইল নেম ইনক্লুডেড থাকে, কিন্তু রিলেটিভ ইউআরএলের ক্ষেত্রে এই ওয়েব পেজের আংশিক অ্যাড্রেসটাকেই উল্লেখ করা হয়। ইউআরএল ব্যবহার করে খুব সহজেই ওয়েব পেজগুলোকে খুঁজে পাওয়া যায়। সাংকেতিক চিহ্ন ব্যবহার না হওয়ায় ইউআরএল মনে রাখতেও সহজ হয়। প্রতিটি ওয়েব পেজের ইউআরএল আলাদা হওয়ায় এদের শনাক্ত করতে কোনো অসুবিধা হয় না। এবার হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। যে সমস্ত অপারেটিং সিস্টেমের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত সমস্ত ক্লায়েন্ট ও সার্ভার কম্পিউটারগুলির মধ্যে তথ্য আদান প্রদান, নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা যায় এবং নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি হার্ডওয়্যার ও সফটওয়্যার বিনিময় করে ব্যবহার করতে পারে, তাকে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বলে। উইন্ডোজ NT, নভেল নেটওয়ার্ক, ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এই প্রত্যেকটাই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের উদাহরণ। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হলো এর সাহায্যে সমস্ত কাজই সহজেই নিয়ন্ত্রণ বা পরিচালনা করা যায়। সমস্ত হার্ডওয়্যার, সফটওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং যে কোনো কাজের মধ্যে সমন্বয় সাধন করে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে রিসোর্সের সুষম বন্টন করে থাকে। সমস্ত নেটওয়ার্ক প্রোটোকল মেনে তথ্য আদান প্রদানেও সহায়তা করে এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আজকের পড়ানোর উপর ভিত্তি করে আমি কতগুলো কোয়েশ্চেন প্রিপেয়ার করেছি। কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করিস, না পারলে আমাকে অবশ্যই বলবি, আমি করে দেবো।